26 এখন পাখির চোখ বিজেপির কাছে। সদ্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরের পর তা কেমন আরও জোরদার হয়ে পড়েছে গেরুয়া শিবিরের কাছে। 5% ভোট পেলেই বাজিমাত করা সম্ভব বলে মনে করছে রাজ্য বিজেপি। এমনটাই বলতে শোনা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বিরোধী দলনেতা, এমনকি রাজ্যের বিজেপির সভাপতিকেও। সত্যি কি বিজেপির বাংলায় আর মাত্র 5% ভোট বাড়ানো সম্ভব? সত্যি কি আগামী 26-এ বাংলায় সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি? নীলবাড়ি দখল কি তবে বিজেপির কাছে এখন সময়ের অপেক্ষা? আজ এই প্রশ্নগুলিরই উত্তর খুঁজব। আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত রয়েছি, আপনাদের সকলকে স্বাগত জানাই এই এডিটরস ডায়েরিতে। 5%, মাত্র 5% ভোট পেলেই বাজিমাত, বাংলা দখল এবার করবেই বিজেপি, বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। और 24 की लोकसभा में 97 सीटों पर भारतीय जनता पार्टी का लीड रहा, 97 विधानसभा सीटों और 143 सीटों पर 40% से ज्यादा वोट मिले। थोड़ा फासला बाकी है, आप 40% तो क्रॉस कर गए हो, 4-5% आगे बढ़ना है। 4-5 अगले चुनाव में हमारी सरकार बनने जा रही। কেন্দ্রীয় নেতৃত্বের এমন বক্তব্য কিন্তু প্রথম নয়। আমরা বাংলায় কোনো নির্বাচন এলেই দেখি কেন্দ্রীয় নেতৃত্ব আসেন, তারা মঞ্চে ভাষণ দেবার সময় রাজ্য নেতৃত্বকে একটা টার্গেট বেঁধে দেয়। এই ধরুন 2024-এর লোকসভা নির্বাচন, তার আগে ঠিক কি বলেছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব? তারা এ বাংলায় 42টি আসনের মধ্যে 35টি আসনের জয়ের লক্ষ্যমাত্রা রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? মাত্র 12টি আসনে জিতল বিজেপি। 2019 লোকসভা নির্বাচনের 18টি আসনও ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির, 6টি আসন লুজ করেছে। অন্যদিকে 2019-এর থেকে 7টি আসন বাড়িয়েছিল তৃণমূল কংগ্রেস। ফলে স্বভাবতই মনে করা হচ্ছে এবারও এই যে 5% ভোট বৃদ্ধির কথা বলা হচ্ছে, তা বাস্তব রূপায়ণের ক্ষেত্রে কতটা সম্ভব কতটা অসম্ভব তা নিয়ে যথেষ্টই প্রশ্নচিহ্ন থাকছে। তার কারণ এ মাটি বাংলার মাটি। এখানে ভোট সমীকরণ ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর থেকে একেবারেই আলাদা। বাংলার এই রাজনীতির ক্ষেত্রে বা বাংলার ভোট রাজনীতির ক্ষেত্রে সংখ্যালঘু ভোট বরাবরই একটা ফ্যাক্টর কাজ করেছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে সংখ্যালঘু ভোট প্রায় 30%-এর ওপর, যা যে কোনো দলের দিকে থাকলে সেই দলের জয়ের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা গ্রহণ করে। 2024 সালের নির্বাচনের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যাচ্ছে রাজ্যের দক্ষিণাঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় তৃণমূল কংগ্রেস তার আধিপত্য বিস্তার করে রেখেছে এবং সেখানে সবকটি আসনই তার নিজের ঘরে ঢুকিয়েছে। অন্যদিকে বাম কংগ্রেস জোট এবং তৃণমূলের মধ্যে সংখ্যালঘু ভোটের যে বিভাজন, সেই বিভাজন আবার উত্তরাঞ্চলে বিজেপিকে কিছুটা জয়ের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। লোকসভার নিরিখে 16 থেকে 18টি আসনে মুসলিম ভোট বড় ফ্যাক্টর। বিধানসভার ভিত্তিতে এই 16 থেকে 18টি লোকসভার অন্তর্গত রয়েছে 112 থেকে 126টি বিধানসভা কেন্দ্র। মুসলিম ভোট বিভাজনকে কাজে লাগিয়ে মাত্র 3টি কেন্দ্র, বালুরঘাট, রায়গঞ্জ এবং মালদা উত্তর বলা ভালো, মালদা উত্তর, এই 3টি কেন্দ্রেও নিজেদের দিকে ধরে রাখতে সক্ষম হয়েছিল বিজেপি। বাকি সর্বত্রই কিন্তু সংখ্যালঘু ভোট ভাগ বসিয়েছে তৃণমূল। বিজেপিও পরিস্থিতি বুঝে এখন হিন্দু ভোট নিজেদের ঘরে ঢোকাবার চেষ্টা করছে। বাংলাদেশ প্রসঙ্গ থেকে হালের মুর্শিদাবাদ, এমনকি জম্মু কাশ্মীর, অপারেশন সিঁদুর, সব অস্ত্রই প্রয়োগ করছে তারা।
ছাব্বিশের বিধানসভা ভোটের আগে হিন্দু ভোট এককাট্টা করাই লক্ষ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বিশ্লেষণে আর 4 থেকে 5% হিন্দু ভোট বিজেপির ঝুলিতে এলেই বাংলার মসনদ থেকে তৃণমূলের বিদায় প্রায় নিশ্চিত। তাই সংখ্যালঘু ভোট নিয়ে বিজেপির মাথা ঘামাচ্ছে না। সত্যি কি তাই, নাকি প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশে গুরুত্ব দিতে হবে, দেওয়াটা উচিত? বিজেপির অভ্যন্তরেও এ বিষয়ে তর্ক আছে, কারণ তৃণমূল কংগ্রেস যে শুধুমাত্র মুসলিম অধ্যুষিত এলাকায় জিতছে বা শুধুমাত্র মুসলিমদের ভোটে জিতছে তথ্য বা পরিসংখ্যান তা বলছে না। তৃণমূলের ভোট বাক্সে হিন্দুদেরও একটি বিরাট অংশের ভোট রয়েছে। আর বাংলার হিন্দু ভোট কোনো একটি রাজনৈতিক দলের বাক্সে একত্রিত করাটা কতটা কঠিন তা বুঝতে কোনো বড় রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। ফলে শুধুমাত্র হিন্দু ভোটের ওপর ভিত্তি করে বাংলা জয়ের স্বপ্ন পূরণ যথেষ্টই কঠিন কাজ। বিজেপি নেতৃত্ব সত্যি কি এটা জেনে বুঝে অবজ্ঞা করছে, নাকি নিজেদের লড়াইটা নিজেরাই আরো কঠিন করে নিচ্ছে? যদিও এ প্রশ্নের উত্তর বিজেপি নেতৃত্বকেই দিতে হবে। এর পাশাপাশি বিজেপির আরও একটি বিষয় রয়েছে যা আমরা গত নির্বাচনগুলো থেকে দেখেছি, যে সেক্ষেত্রে বিজেপির একটি সমস্যা বারবার তৈরি হয়, আর তা হলো প্রার্থী নির্বাচন। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিজেপির একটা সমস্যা রয়েছে, তার কারণ তাদের যে দলীয় সিস্টেম, সেই সিস্টেম মেনে তাদেরকে প্রার্থী প্রকাশ করতে হয়। কিন্তু বারবার আমরা দেখি প্রার্থী তালিকা প্রকাশের পর দলের অভ্যন্তরে ক্ষোভ মাথাচাড়া দেয়। কোথাও কোথাও প্রার্থী নির্বাচন যে একেবারে সম্পূর্ণ ভুল নির্বাচনী ফলাফল সেটা প্রমাণ করে দেয়। এই যেমন ধরুন 2024 সালে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে উড়িয়ে নিয়ে এসে দুর্গাপুরে বদলির সিদ্ধান্ত করা হলো। আর ফল হলো এটাই যে তৃণমূলের কীর্তি আজাদের কাছে 1,37,000-এরও বেশি ভোটের ব্যবধানে হেরে গেলেন দিলীপ ঘোষ। যখন বিজেপি এই প্রার্থী বদলিতে পরাজিত হচ্ছে, ঠিক তখন আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের পুরনো প্রার্থীদেরই পুরনো আসনে বহাল রেখে বাজিমাত করছে। সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, অসিত কুমার মাল সহ এ তালিকায় একাধিক নাম রয়েছে। খুব স্বাভাবিকভাবেই আগামী 26 যদি বিজেপিকে জিততে হয়, তাহলে যে এই প্রার্থী তালিকার দিকে তাদেরকে গুরুত্ব আরো বেশি করে দিতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপর যে দিকটি বিজেপিকে লক্ষ্য দিতে হবে আগামীতে বা 26 আসার আগে, তা হলো শাসকের বিরুদ্ধে তাদের কি অবস্থান। বিরোধী হিসেবে শাসকের বিরুদ্ধে ইস্যু তৈরি করতে না পারা আর ইস্যুর ভিত্তিক লড়াইতে পিছিয়ে পড়া বিজেপির সমস্যাগুলোর মধ্যে আরও একটি বড় সমস্যা। শাসকের বিরুদ্ধে যে ইস্যুগুলো তৈরি হচ্ছে, সেই ইস্যুগুলো নিয়ে বিজেপি সেভাবে সাধারণ মানুষের মধ্যে তাদের আন্দোলনকে পৌঁছে দিতে পারছে না। বিশ্বাসযোগ্যতা অর্জনের খাতিরে গিয়ে কোথাও ধাক্কা খাচ্ছে। খেয়াল করে দেখুন 2024-এর আগে ঘটেছিল এ রাজ্যে সন্দেশখালির ঘটনা। যেভাবে এই সন্দেশখালির ঘটনা বাংলার পাশাপাশি গোটা দেশকে একেবারে আন্দোলিত করে তুলে দিয়েছিল, তার বেনিফিট কি বিজেপি তার নিজেদের ঘরে 2024-এর ইলেকশনে আনতে পেরেছে? উত্তর না। এই সঠিক আন্দোলনের রূপরেখা নির্বাচনের ক্ষেত্রে অসফল হচ্ছে কেন গেরুয়া শিবির, তা ভাবতে হবে তাদেরকে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে গত কয়েক বছরে যে একের পর এক অভিযোগ সামনে এসেছে,
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে ওই অভিযোগগুলোর মধ্যে যে কোনো একটি অভিযোগই যথেষ্ট একটা সরকারকে ফেলে দেওয়ার পক্ষে, কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারছে না ভারতীয় জনতা পার্টি। নিয়োগ দুর্নীতি হোক, গরু পাচার হোক, সন্দেশখালি হোক, কোনো একটি ঘটনা থেকেও বাড়তি কোনো ফায়দা তুলতে পারেনি বিজেপি। যখন এই বিজেপি আবার ত্রিপুরায় 10,000 চাকরি বাতিলের ক্ষেত্রে সেখানকার বাম শাসকদের পতন ঘটিয়ে ফেলেছিল, সেই বিজেপি এই বাংলায় কেন শাসক বিরোধী ইস্যুগুলোকে কাজে লাগাতে পারছে না, সেটা তাদের ভাবতে হবে। এত কিছুর পর অনেকের মনে হতে পারে, তাহলে কি এ বাংলায় বিজেপির আশার কোনো আশার আলো নেই? সত্যি কি নেই, নাকি বিজেপির কাছে আশার আলো আছে? আদৌ কি বাংলা জয় করতে পারবে বিজেপি? বলবো সে কথা। 2024 লোকসভা নির্বাচনে বিজেপির আসন কমলেও তাদের কাছে আশার আলো দেখাচ্ছে বেশ কয়েকটি বিধানসভা আসনের ফলাফল। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি 77টি আসনে জিতেছিল। পরে অবশ্য 3টি বিধানসভা উপনির্বাচনে হেরে 74-এ দাঁড়ায় বিজেপির বিধায়কের সংখ্যা। যদিও সেখানে 2024 লোকসভা নির্বাচনের নিরিখে রাজ্যে 92টি বিধানসভায় এগিয়েছিল বিজেপি। অর্থাৎ বিধানসভায় তাদের বর্তমান যা শক্তি তার থেকে 18টি বেশি আসনে এগিয়ে গেরুয়া শিবির। 2021-এর বিধানসভা ভোটে 213টি আসনে জিতেছিল তৃণমূল। পরে উপনির্বাচনে আরও 3টি আসন জিতে তারা পৌঁছে যায় 216-তে। কিন্তু এবারের লোকসভা নির্বাচনের নিরিখে 190টি বিধানসভার আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। অর্থাৎ আসন কিন্তু তাদের কমছে। উল্টো দিকে বিজেপি এগিয়ে 92টিতেই। আবার আমরা যদি কলকাতা পুরসভার ভোটের ফলাফলটা দেখি, তাহলে দেখব যে কলকাতা পুরসভার ভোটে 144টি ওয়ার্ডের মধ্যে মাত্র 3টি আসনে জিতেছিল বিজেপি। কিন্তু গত 2024 লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে এই কলকাতা পুরসভা এলাকাতেই 45টি ওয়ার্ডে এগিয়েছিল গেরুয়া শিবির। অন্যদিকে আবার পুরো ভোটে 134টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। কিন্তু 24-এর লোকসভার ফলাফলে সেখান থেকে 98টি ওয়ার্ডে পিছিয়ে গেছে তৃণমূল। যদিও কলকাতার 2টি লোকসভা কেন্দ্রতেই তৃণমূল কংগ্রেস জিতেছে, কিন্তু বহু হেভিওয়েট কাউন্সিলরদের ওয়ার্ডেই পিছিয়ে পড়েছে তৃণমূল। তৃণমূলের এই পিছিয়ে পড়া ওয়ার্ডগুলির মধ্যে দেবাশিস কুমার, শশী পাজা, পরেশ পাল এমন একাধিক নেতার নাম রয়েছে। এই ফলাফলই বিজেপিকে আশার আলো দেখাচ্ছে। সেখান থেকেই ওই 5% ভোটের সমীকরণটা তৈরি হচ্ছে। অমিত শাহ বলছেন 5% ভোট বাড়াতে পারলেই বাজি মাত করবেন তারা। 2024 লোকসভা নির্বাচনে বাংলার সার্বিক ফলাফলের নিরিখে তৃণমূল কংগ্রেসের দখলে 29টি আসন। প্রাপ্ত ভোটের হার 45.76%। অন্যদিকে বিজেপির দখলে 12টি আসন। প্রাপ্ত ভোটের হার 38.73%। 2019-এর নিরিখে তৃণমূলের ভোট বেড়েছে 2.46%। আবার বিজেপির ভোট কমেছে 1.97%। অঙ্কের নিরিখে খাতায় কলমে 5% ভোট বাড়াতে পারলেই বাংলা দখল সম্ভব, এমনটা দাবি করছেন বিরোধী দলনেতাও। পশ্চিমবাংলায় গত ভোটে চৌর্যবৃত্তি করে সাম্প্রদায়িক কার্ড খেলে তৃণমূল ভোট পেয়েছে 45.67। আমরা ভোট পেয়েছি 38.63, প্রায় 39, ওরা 46। তাই গণিতটা তো পাল্টে দিতে আপনি পারেন না।
গণিতের হিসাব বলছে যদি 5% ভোট ভারতীয় জনতা পার্টি বাড়াতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। কিন্তু খাতায় কলমে অঙ্ক আর মাঠে ময়দানে নেমে ভোট ঘরে তোলা এই দুটো কখনোই এক বিষয় নয়। লোকসভার ভোট আর বিধানসভার ভোট যে এক নয় পরিসংখ্যান তারও প্রমাণ দিচ্ছে। আসুন এবার একটু পিছিয়ে যাই। 2019 সালের লোকসভা নির্বাচনে রাজ্যে 18টি আসন জিতেছিল বিজেপি। সেই 2019-এর লোকসভা ফলাফলের নিরিখে বাংলায় 121টি বিধানসভা আসনে এগিয়েছিল বিজেপি। সেখান থেকে 2021 সালের বিধানসভা নির্বাচনে 200 আসনের টার্গেট নিয়ে বাংলা দখলের লড়াইয়ে নেমেছিল গেরুয়া বাহিনী। কিন্তু ফলাফল 2021 সালের বিধানসভা ভোটে 200 তো দূরস্থ 100-র গণ্ডিও পেরোতে পারেনি তারা। 2021 বিধানসভায় মাত্র 77-এই আটকে যায় গেরুয়া অভিযান। 2019-এর লোকসভায় বাংলায় 40.7% ভোট পেয়েছিল বিজেপি, কিন্তু 2021-এর বিধানসভায় সেই বিজেপি পেয়েছিল 37.97% ভোট। লোকসভা থেকে বিধানসভায় 2.1% ভোট কম পেয়েছিল বিজেপি। সুতরাং বোঝা যাচ্ছে তো যে খাতায় কলমে অঙ্ক কষে যে ফলাফল নির্ধারণ হয় মাঠে ময়দানে ভোট রাজনীতিতে নেমে সেই অঙ্ক সবসময় মেলে না। হ্যাঁ, দলীয় কর্মীদের উজ্জীবিত করার ক্ষেত্রে অবশ্যই বাড়তি অক্সিজেন যোগাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই দলীয় কর্মীদের কথা যখন উঠছে তখন বিজেপির সাংগঠনিক অবস্থান নিয়েও কথা বলতে হয়। এ বাংলায় ভোট রাজনীতিতে জিততে গেলে সংগঠন শক্তিশালী হওয়াটা যথেষ্টই গুরুত্ব। কিন্তু বাংলায় বিজেপি বিরোধী দলে পরিণত হয়েছে ঠিকই, বাংলার বিধানসভায় 3টি আসন থেকে 77টি আসন লাভ করেছে ঠিকই, কিন্তু এখনো বাংলা জুড়ে বিজেপির সংগঠনের শক্তি তৃণমূলের তুলনায় তো বটেই, এমনকি সিপিএমের তুলনাতেও বেশ কিছু জায়গায় যথেষ্টই দুর্বল সংগঠনের পাশাপাশি আবার দলের অভ্যন্তরে ফল্গু নদীর মতন বইছে গোষ্ঠীদ্বন্দ্বের চোরা স্রোত। একদিকে দলের পুরনোপন্থী যারা আরএসএস মতাদর্শের মানুষ, অন্যদিকে আবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূল থেকে আসা কর্মী সমর্থক এবং নেতাদের গোষ্ঠী। অনেকটা ওই তৃণমূলের নব্য আর মাদার দ্বন্দ্বের মতন বিজেপির অন্দরেও দ্বন্দ্ব রয়েছে। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। এই অবস্থায় বাংলার বিজেপির মুখ কে? সে প্রশ্নের উত্তর নিয়েও নানা মনির নানা মত। ধন্দে নিচুতলার কর্মী থেকে বাংলার মানুষ। সদ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে দলীয় সভায় শুভেন্দু অধিকারীর নাম করে সেই দ্বন্দ্বকে আবার উস্কে দিয়ে গেছেন বলে মনে করছেন অনেকে। বাংলার রাজনীতি যে ভারতবর্ষের অন্য রাজ্যর থেকে একেবারেই আলাদা ছন্দে চলে তা বারবার প্রমাণিত হয়েছে। সিপিএমের মতো রেজিমেন্ট পার্টিকেও বাংলার ভোট রাজনীতিতে কখনো জ্যোতি বসু, কখনো আবার বুদ্ধদেব ভট্টাচার্যের মুখের ওপর ভরসা করে নির্বাচনী বৈতরণী পার করতে হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রথম থেকেই ভরসার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপির মুখ কে? বাংলার রাজনীতিতে ভোট এলেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা আসেন মূলত হিন্দিতে বক্তব্য রেখে চলে যান। গ্রাম বাংলার মানুষ তা বুঝলো কি বুঝলো না, বা বুঝলে কতটা বুঝলো, তার প্রভাবই বা কি পড়ল, তার বিচার কি বঙ্গ বিজেপির নেতৃত্ব করে, নাকি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গুড বয় হওয়াটাই তাদের প্রধান লক্ষ্য? প্রশ্ন সেখানে। কেন এই প্রশ্ন?
একটি উদাহরণ দিই, তাহলেই বুঝতে পারবেন। বঙ্গ বিজেপির একজন অত্যন্ত দক্ষ নেতা ছিলেন প্রয়াত বিষ্ণুকান্ত শাস্ত্রী। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানির অত্যন্ত কাছের মানুষ ছিলেন তিনি। আবার এই বিষ্ণুকান্ত শাস্ত্রীর ছাত্র ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এমন একজন ব্যক্তিকে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে তার জায়গায় রাজ্য বিজেপির সভাপতি করা হয়েছিল তপন শিকদারকে। জানা যায়, লালকৃষ্ণ আদবানি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন, শাস্ত্রীজি খুব ভালো মানুষ, ভালো বাংলাও বলতে পারেন, কিন্তু সমস্যাটা একটাই, তার পদবি শাস্ত্রী। এই শাস্ত্রী পদবি নিয়ে বাংলায় বিজেপির উত্থান মুশকিল। প্রশ্নটা হলো, 90-এর দশকে লালকৃষ্ণ আদবানির মতো নেতারা যা বুঝতে পেরেছিলেন, এখন বিজেপির নেতৃত্ব কি তা বুঝতে পারছেন না? প্রশ্নটা সেখানে। রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না, তাই বিজেপি বাংলা দখল করতে পারবে না এ কথা আমি বলছি না, কিন্তু বিজেপিকে বাংলা দখল করতে গেলে শুধু ওই খাতায় কলমে অঙ্ক কষলে হবে না। দলীয় সংগঠন বৃদ্ধির পাশাপাশি এই অন্যান্য ফ্যাক্টরগুলোকে আরও গুরুত্ব দিতে হবে। শাসকের বিরোধিতায় মুখ তৈরির পাশাপাশি আন্দোলনের ঝাঁজ বাড়িয়ে বাংলার মানুষের মনে নিজেদেরকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। তবেই ওই 5% বৃদ্ধি সম্ভব, নচেত অধরাই থেকে যাবে নীলবাড়ি। আজ এ পর্যন্তই। আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।